আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্রাঙ্গনা পর্ব ৫। লাশ কি করমু ভাই? আগে লাশের পেট ফুটা করবি, তারপর ৮ মণ ইট বানবি লাশের গায়ে। দড়ি যেন প্লাস্টিকের হয়। ইটের গায়ে ফুটা করা আছে না? যে আছে ভাই। ইটের ফুটা দিয়া ভালো মতো দড়ি ঢুকাইবি, যাতে ইট সহজে সুইটটা না যায়। কাজটা মনোযোগ দিয়া করবি কইলাম। যদি কোনো ভুল হয় তাইলে তোর পেট কাইট্টা মেঘনা নদীতে ভাসাইয়া দিমু। কথাটা মগজে ভালো কইরা ঢুকাইয়া রাখ। লোকটা ফোন কাটতে যেও কাটল না, আবার বলল, নারায়ণগঞ্জে নিয়ে ফেলবি আজকে রাতের মধ্যেই। লাশ যেন পচে না। লাশের পচন পছন্দ না আমার। দরকার হইলে লাশে আপাতত বরফ দিয়া রাখ, আর যা করবি সাবধানে। লোকটি ফোন রাখল। মুইন একটা ফাঁকা ঢোক গিলল। সে এখানে নতুন এসেছে। এখনও কাজের অনেক কিছু তার শেখার বাকি। পাপ কাজের সঙ্গে জড়ানো সহজ, তবে জড়িয়ে গেলে এসব ছেড়ে বেরিয়ে আসা কঠিন। মুইন সব জেনেও এখানে এসেছে। তার আব্বা সদর হাসপাতালে ভর্তি, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আব্বার জন্য মুইন সব করতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে। এভাবেই তো আর সে মরে যেতে পারে না। তাদের কর্তা, তাদের নেতা এখন ট্রলারে নেই। সে রাতের বেলা আসেন, ভোরে আবার চলে যান। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসেনও না। তবে মাঝে মাঝে আবার হুট করে তার আগমন ঘটে। মুইন ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজতে মাজতে লুঙ্গির গিট ঠিক করে। এখন তার কাজ নেই, কাজ সব রাতে। এখন সে সোজা হাসপাতালে যাবে তার বাবাকে দেখতে, সঙ্গে ছোট বোনটাকেও দেখে আসবে। মা মারা যাওয়ার পর ছোট বোনটা সব একা হাতে সামলেছে, কখনো কোনো আবদার করেনি। যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাবে আজ সে। চিত্রার সঙ্গে অনেকক্ষণ যাবৎ খুঁটিনাটি কথা বলেছে মোহনা। বাড়িতে এত সব কাজের মানুষ থাকলে বাড়ির বউদের হয়তো এভাবেই শুয়ে বসে সময় কাটাতে হয়। তবে চিত্রার শরীর ম্যাচ ম্যাচ করছে। ছোট থেকেই তার কাজ করার অভ্যাস। এমন কোনো কাজ নেই যা চিত্রা পারে না। এখানে আসার পর ঘরের মধ্যে বসেই থাকতে হয়েছে চিত্রাকে। তার শাশুড়ি রান্নাঘরে, নদীও রান্নাঘরে। তবে চিত্রাকে উনুনের সামনে আসতে নিষেধ করেছেন রুমানা। গালে হাত বুলিয়ে বলেছেন, তুমি আমার ফারাজের বউ, আমার ছোট পোলার বউ। তাই তুমি আমার চোখে আমার ছোট মাইয়ার সমান। আমার মাইয়া রুহি কোনো কাম করে না এই বাড়িতে, তাই তুমিও করবা না। যাও যাও, এখান থেকে যাও। তোমার সুন্দর চেহারা তৈরি হইছে স্বামীর যত্ন নেওয়ার লইগা। আমার পোলার সেবা যত্ন করাই তোমার ধর্ম। নীরুও রোমানের সঙ্গে সঙ্গেই ছিল। আর রুহি ব্যস্ত নদীর মেয়ে নুরিকে সামলাতে। বাড়িতে কি শুধুমাত্র এরাই থাকে? তবে সুলেমান এলাহি যখন বাহিরে যাচ্ছিলেন তখন তার সঙ্গে আরেকজন লোককে দেখেছে চিত্রা। বয়সে সুলেমান এলাহির থেকে হয়তো কিছুটা ছোট হবেন, তবে চিত্রার সঙ্গে তার পরিচয় হয়নি। লোকটিকে কিছু একটা নিয়ে অনেক চিন্তিত দেখাচ্ছিল। নীরু তোমার সঙ্গে কথা বলেনি বুঝি? মোহনা জিজ্ঞেস করল। চিত্রার ধ্যানে ব্যাঘাত ঘটল। সে বলল, না তো। করবেই বা কেমন করে? তার চাঁদে বসত গেড়েছ তুমি। মানে? মজা করলাম। আমি আবার রসিক মানুষ বোন, তুমি কিছু মনে করো না। চা খাবে? এই দুপুরে চা? কেন খাও না? আমি খাই তো। যখন দুপুরে বাড়িতে কেউ থাকে না তখন আমি ওই যে কালো পুকুরটা দেখছো, ওটা দেখতে দেখতে চা খাই। মোহনা হাসল। হঠাৎ হিসিয়ে বলল, ইদানিং স্বপ্নে শুধু রক্ত দেখছি। রক্তে কেমন যেন নতুনত্ব ছিল। মোহনা অদ্ভুতভাবে চিত্রার দিকে তাকায়। চিত্রা তার চোখে চোখ রাখল না। সে মোহনার দৈনিক সাজসজ্জা লক্ষ্য করেছে। এই বাড়িতে এখন অবধি সে শুধুমাত্র যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে শুদ্ধ বাঙালি ভাষায় শুধুমাত্র ফারাজ এবং মোহনাকেই কথা বলতে দেখেছে। ফারাজ এলাহিকে যেমন চিত্রা বুঝে উঠতে পারছে না, তেমনি মোহনাকেও বুঝতে পারছে না সে। তোমাদের বিয়ে কেমন করে হলো? মানে রাতে সবাই ঘুমিয়েছিলাম, আর সকালে উঠে জানতে পারলাম ফারাজ এলাহি নাকি বিয়ে করেছে। ভাবা যায় ফারাজ এলাহি বিয়ে করেছে?
চিত্রা কি জবাব দিবে বুঝতে পারছে না। না জানি ফারাজ বাড়ির মানুষদের কি বলেছে। এখন যদি চিত্রা সত্য বলে দেয় তখন তো সমস্যা হতে পারে। বলবে না? স্বামীর বারণ আছে তাই না? থাক, বাদ দাও। ভাবি, ভাই এসেছে, আপনাকে ডাকছে। দরজার সামনে দাঁড়িয়ে হাঁক ছাড়ল নীরু। তবে চিত্রার সঙ্গে কোনো কথা বলল না। চিত্রাও তেমন কোনো আগ্রহ দেখালো না। চাঁদ শব্দটা নিয়ে এখনও সে ভাবছে। বিষয়টি তার মাথায় ধরছে না। চলো চিত্রা, নিচে চলো। এখন বাড়িতে এক এক করে সব বীর, মানে এখন বাড়ির পুরুষরা বাড়িতে ফিরবে, তোমার স্বামীও বাড়ি আসবে। সকালবেলা তোমাকে নিজের ভাগের পরোটা দিল, এখন তো তোমারও উচিত স্বামীকে কিছু একটা দেওয়া। কি আছে তোমার কাছে? চিত্রা ভাবল, তার কাছে কি আছে? কিছুই তো নেই, সে তো নিঃস্ব। কিছুই নেই নাকি? মোহনা পুনরায় জিজ্ঞেস করল। না। চিত্রার সোজাসাপটা জবাব, একটা জিনিস আছে তো। চিত্রা জিজ্ঞাসু দৃষ্টিতে মোহনার দিকে তাকালো। তোমার জীবন? পুরুষ মানুষ কিছু নেওয়ার জন্যই কিছু দেয়, তবে যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। কথাটা মোহনা খুব যে খারাপ বলেছে তাও নয়। চিত্রা মোহনার পেছন পেছন দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বসার ঘরে চোখ যেতেই একসঙ্গে তিনজন পুরুষকে দেখে মাথার ঘোমটা আরও বড় করে টেনে দিল সে। পুরুষগুলো একে অপরের সঙ্গে কথা বলছিল। চিত্রার দিকে চোখ পড়তেই তাদের কথার প্রসঙ্গ বদলে যায়। এই যে এরা দুজন তোমার বড় ভাসুর, উনি হইল রাজন, আমার স্বামী। আর উনি রোশান, মোহনার স্বামী। আর উনি উনি হইল গিয়া তোমার দেবর জোহান এলাহি, তোমার চাচা শ্বশুরের বড় পোলা, বলল নদী। চিত্রা এক মুহূর্তের জন্য চেয়ে একটা করে সালাম দিয়ে চোখ নিচে নামিয়ে ফেলল। আর আমি হচ্ছি মিসেস চিত্রা এলাহির আপন স্বামী, যার অনুমতি ছাড়া আপনি আমার স্ত্রীকে দর্শকের সামনে প্রদর্শন করছেন। কাজটা কি ঠিক হচ্ছে ভাবি? ফারাজের হাসিমাখা কণ্ঠেও কেন জানি সবাই থমকে গেল। তবে তার ভাইয়েরা কিচ্ছুটি বলল না। না মানে ফারাজ, তুমি ভুল ভাবতেছো। চিত্রা, তুমি রুমে যাও। চিত্রা অবাক হলো, সামান্য একটা বিষয় নিয়ে কেউ এভাবে বলে। কিন্তু ফারাজ, আমি তোমাকে যেতে বলেছি না? ধমকে উঠল ফারাজ। এক মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গেল। চিত্রা দেরি না করে রুমের দিকে পা বাড়ালো। রাজন রোশানের মুখে ক্ষীণ হাসি, যেন দুনিয়া উল্টে গেলেও তাদের কিচ্ছু আসে যায় না। তবে জোহান চিত্রার যাওয়ার দিকে চেয়ে রইল। তার চোখের পলক পড়ল না। চিত্রা রুমে গিয়ে ধপ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসল। জানোয়ার, এবার চোখটা নামা। ফারাজ দাঁত পিষে বলল। জোহান তখনও শান্ত, যেন কিছুই হয়নি কিংবা কিছুই হওয়ার নেই। সে বাঁকা একটা হাসি দিয়ে বলল, ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ, মনে আছে তো? রান্নাঘরে মার্জিয়া আর মারিয়া রান্নার জোগাড় করছে। পুঁইশাক ভাজি করছে মারিয়া। হ্যাঁ রে মারিয়া, আমার সোহাগটার লইগা তো বুক পুড়তাছে। বাপ আমার এখনও বাড়ি আইল না। আরে আম্মা, চিন্তা কইরেন না, হয়তো কোনো জরুরি কামে গেছে। আপনি জানেন না সোহাগ অনেক দিন ধইরেই এমন উথাল পাতাল শুরু করছে। আচ্ছা, ওই যে চিত্রারে যে তৈল্লা নিয়ে গেল ওই পোলা, হ্যাঁ আমার সোহাগরে কোনো ক্ষতি করব না তো আবার? এইটা আমি কেমনে কইমু? আপনার পোলার লগে যে ওই মাইয়ার ফষ্টি নষ্টি আছে, ওইটা মনে হয় ওই এলাহি সাহেব জানেন না। জানলে কি আর এই সেমরিরে বিয়া করত? আচ্ছা আম্মা, হ্যাঁ কি বহুত বড় লোক? না মানে ওই মাগি এত সুখ করতাছে বড় বাড়ির বউ হইয়া? হ, মনে হয়। এলাচি বাড়ির বউ হইয়া গেল মাঝখান দিয়া, সবই কপাল। আম্মা, এলাচি না, এলাহি। ওই হইল। বাড়ির বেল বাজতেই মারিয়া কাজ রেখে দরজা খুলতে যায়। তবে দরজা খুলতেই মারিয়া স্তব্ধ, নির্বাক। চিৎকার করে উঠল সে, আম্মু! পর্ব 6। তোর মুখের লাগাম আর ঠিক হইব না মনে হয় ফারাজ। রোশান পায়ের ওপর পা তুলে দিয়ে সোফায় আরও ভালোভাবে বসল। তাদের 3 ভাইয়ের বয়সে খুব একটা পার্থক্য নেই। রাজনের বয়স 37, রোশানের 34 আর ফারাজের 30। এই বাড়ির প্রতিটি মানুষ অসম্ভব সুন্দর,
দেখে মনে হয় আল্লাহ পৃথিবীতে পাঠানোর সময় কোনো কিছু বাদ রাখেননি। তবে ফারাজের গায়ের রঙটা একটু বেশিই ফকফকা, রাগলে মুখ কান একেবারে লাল হয়ে ওঠে। ফারাজ প্যান্টের পকেটে হাত রেখে নদীর দিকে তাকায়। বাড়ির বউদের মধ্যে নদীর গায়ের রঙটা একটু শ্যামলা, তবে উজ্জ্বল শ্যামলা। ফারাজ নদীকে উপেক্ষা করে তার সামনে দিয়ে ভাইদের পাশে গিয়ে বসল। নদী তখনও পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে আছে। মোহনা ভোজন কক্ষের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে হাত বুলিয়ে তামাশা দেখছে। বাড়ির অন্যদের এসবে আগ্রহ নেই, তারা যে যার মতো কাজ করছে। ফারাজের বাবা সুলেমান আর চাচা জুনায়েদ এলাহি বাহিরে এখনও। সুলেমান সকালের নাস্তা সেরেই জেলা পরিষদে গিয়েছেন, তার সঙ্গে ভাই জুনায়েদও গিয়েছেন। জেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মিটিং আছে। কিশোরগঞ্জের অবস্থা ভালো না, আজকাল এখানে কিশোর গ্যাংয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া অহরহ বাচ্চা হুটহাট নিখোঁজ হয়ে যাচ্ছে। শুধু বাচ্চা বললেও ভুল হবে, নারী পুরুষও কম হাওয়া হচ্ছে না, বিশেষ করে নারী। এসব সমস্যা নিয়ে জলদি মিটিংয়ে না বসলে পরে দেখা যাবে দুর্ঘটনা নিজের ঘরের দুয়ারে এসে পড়েছে। ভাবি, ফারাজ লম্বা করে নদীকে ডাক দিল। নদীর কণ্ঠে ভয়। আমার ভালো মানুষ কেন জানি সহ্য হয় না, মনে হয় কলিজাটা ছিঁড়ে বের করে ভুনা করে খাই। আচ্ছা ভাবি, আপনি এত ভালো কেন? ফারাজ একেবারে স্বাভাবিক। সে নীল শার্টের দুটো বোতাম খুলে পা ছড়িয়ে বসল। টেবিলের ওপর রাখা আঙুরের বাটি থেকে একটা লাল আঙুর মুখে দিয়ে রাজনের দিকে চাইল। এবার তোমাকে মনে হচ্ছে 4 নম্বর বিয়েটা করতেই হবে। আমার নতুন ভাবি চাই। এই ভাবি অনেক বেশি ভালো, দেখো না, একটু আগেও আমার বউটাকে সবার সঙ্গে কেমন করে পরিচয় করিয়ে দিচ্ছিল। ধুর ভাই, এত ভালো মানুষ আমার পোষায় না, যত সব ছোটলোকি কারবার। আমার ভুল হয়ে গেছে ফারাজ, আমি খারাপ উদ্দেশ্যে কিছু করিনি। নদীর কণ্ঠে আকুতি। ভুল? ওকে ফাইন। কিরে, তুই হুট করে বিয়ে করলি, এটা কি করে সম্ভব? চিত্রা মেয়েটা আসলে কে বলতো? আর তুই কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছিস নাকি? রোশান ফারাজের দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করল। ভালোবাসা? সেটা কি জিনিস? আচ্ছা, যা মনে করো। আমি আমার বউকে ভালোবাসি নাকি ঘৃণা করি সেটা আমার ব্যাপার, তবে ফারাজ এলাহির পদ্ধতি ভিন্ন। আমি ভালোবাসা দেই সব ছিনিয়ে নেওয়ার জন্য। এটা ভালোবাসা না, এটা বিষ, বুঝলে তো? আমি রুমে যাব। আরে বাল, ভাইয়ের সঙ্গে কথা বলছি দেখতে পাচ্ছেন না ভাবি? এতদিন পর বাড়িতে ফিরলাম, তাও আপনাদের মহিলাদের জন্য শান্তি নেই। আর রাজন ভাই, আপনি আপনার বউ ঠিক করেন। ঠিক করার দায়িত্ব যদি আমি হাতে তুলে নেই, তাহলে কিন্তু এলাহি বাড়ি থেকে আরেকটা লাশ বের হবে। রাজন কোনো জবাব দেয় না, শুধুই শীতল চোখে নদীর দিকে চেয়ে থাকে। নদীর লজ্জা লাগছে। এখন তো নিজের অবস্থা দেখেও মনে হচ্ছে প্রদর্শনের পাত্র। হঠাৎ রান্নাঘর থেকে কাজের মেয়ে নীলুফা এসে সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, ভাই, খাউন খাইবেন না আপনারা? না, তোকে খাবো। জোহানের অদ্ভুত কথায় মেয়েটা ঘাবড়ে গেল। আজ 1 সপ্তাহ হয়নি সে এই বাড়িতে কাজ শুরু করেছে, কাউকে ঠিকভাবে এখন অবধি চেনে না পর্যন্ত। নীলুফার গায়ের রং ছিমছাম, নাকে একটা ছোট্ট নোলক, আটসাট দেহের প্রতিটি ভাঁজে দুরন্ত যৌবন, গলায় একটা তাবিজ ঝুলছে। চুলগুলোকে সবসময় বিনুনি করে রাখে। নীলুর মা বহু বছর ধরে এখানে কাজ করছে, তবে নীলু কাজ শুরু করার আগে কখনো এই বাড়িতে আসেনি। ফারাজ এক মুহূর্তের জন্য কপাল কুঁচকে নীলুকে দেখল। পরক্ষণেই বিরক্তিতে তার কপাল আরও কুঁচকে এলো। সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কথার মাঝে বাহাত ঢুকিয়ে প্রশ্ন করলো, কেন এই মেয়ে? সে কি নতুন নাকি? কেউ ওকে বলনি? মেয়ে মানুষের এমন বাড়াবাড়ি আমার সহ্য হয় না। রান্নাঘর থেকে নীলুর মা জলদি ছুটে আসলেন। মেয়েকে এক ধমক দিয়ে বললেন, তোরে কইছিলাম আমি এইখানে আইতে? যা মুখ পুরি, সবার কাছে ক্ষমা চাইয়া এখান থেকে যা। মাফ করবেন। ফারাজ কিছু বলল না, আঙুল দিয়ে ইশারা করে চলে যাওয়ার নির্দেশ দিল। মেয়েটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। তবে মেয়েটি চলে যাওয়ার পর রোশন তার পাশে বসে থাকা ফারাজকে হিসিয়ে কিছু একটা বলল। ফারাজ তাতেও জবাব দিল না।
রোশান উঠে গেল, মোহনাকে কাছে ডেকে বলল, আমার পেট ভরা, তুমি ওই নতুন কাজের মাইয়াটারে এক গ্লাস লেবুর শরবত বানাইয়া আমার রুমে নিয়ে আসতে কও। মোহনা কোনো জবাব দিল না। তবে রান্নাঘরে যাওয়ার সময় পেছন থেকে জোহান ডাক দিয়ে তাকে বলল, শরবতের সঙ্গে গ্লুকোজ দিতে ভুইল না ভাবি। ভাই সারাদিন ঘরে বাহিরে কত পরিশ্রম করে। মোহনা তাতেও জবাব দিল না। সে রান্নাঘরে চলে গেল। রাজন এখনও নিশ্চুপ। সে কি একটা ভেবে নদীকে বলল, ভাত নিয়ে রুমে আসো। রাজন কথা না বাড়িয়ে উঠে গেল। তবে নদীর ভয় হচ্ছে, কিছুতেই রুমে যেতে ইচ্ছে করছে না। মার্জিয়া হা হুতাশ করছেন। সোহাগ যে তাকে এত বড় ঝাটকা দিবে সে তা বুঝে ওঠেনি। সারা রাত ছেলে বাহিরে থেকে এখন বাড়ি ফিরেছে বউ নিয়ে। মেয়ের গায়ের রং শ্যামলা, নাম জান্নাত। মার্জিয়া রান্না রেখে কাটাকাটি করছেন। মারিয়া মাহাদিকে ফোন করে সব জানিয়েছে। তবে মাহাদি এখন চাইলেও আসতে পারবে না, কাজে আছে সে। কাজের চাপ ইদানিং অনেক বেশি। সোহাগ জান্নাতকে নিজের রুমে বসিয়ে দিয়ে আসে, ফ্রেশ হতে বলে তাকে। সোহাগকে ক্লান্ত লাগছে। বাড়ির মানুষ তার মুখ থেকে জবাব শোনার অপেক্ষা করছে। তবে কাউকে কোনো কৈফিয়ত দিতে ইচ্ছে করছে না তার। কি বলবে সবাইকে? চিত্রাকে সে এতদিন ব্যবহার করেছে। এসব প্রেম ভালোবাসা কিছুই ছিল না। চিত্রাকে দেখলে শুধুই কামুকতা জাগত তার, ভালোবাসা নয়। এসব বলবে? তবে জান্নাতের সামনে এসব নিয়ে ঝামেলা করতে এখন মন চাইছে না। সোহাগ মায়ের রুমে এসে বসলো। তার মা আঁচলে মুখ লুকিয়ে কান্না করছেন। বাড়িতে বউ এসেছে, তাতে তার কোনো আফসোস নেই। আফসোস শুধু ছেলে তাকে না বলে এমন সময় বিয়ে করেছে সেই নিয়ে। আর সবচেয়ে বড় কথা, সোহাগ এখনও বেকার। সংসার চালাতে এমনিতেই তাদের কষ্ট হয়, তার ওপর ঘরে নতুন একজন এসে জুটেছে। এখন একে কি খাওয়াবে? সোহাগ মায়ের পাশে বসে বলল, জানি তোমার মনে অনেক প্রশ্ন। জান্নাতের ভরণ পোষণের দায়িত্ব নিয়েও চিন্তা তোমার মধ্যে। কিন্তু চিন্তা কইরো না, আমি সব ব্যবস্থা কইরেই বিয়ে করছি। সোহাগ নিজের সঙ্গে আনা একটা ব্যাগ খুলে মায়ের হাতে দিয়ে বলল, খুইলা দেখো। মার্জিয়া চোখ মুছে ব্যাগ খুলে দেখল এক ব্যাগ টাকা। চোখ তার ছানা বড়া। এত টাকা? আস্তে আম্মা, এখন কোনো প্রশ্ন কইরো না। জলদি আমাগো দিন বদলাইব। আমি সোহাগ দিন বদলাইয়া দিমো। তুই কোনো খারাপ কাজে জড়াইয়া যাস নাই তো বাপ? মাথা খারাপ হইছে তোমার? তবে ভেতরের কথা যেন ফাঁস না হয়। তুই না চিত্রারে ভালোবাসতি? বাসতাম, তবে এখন বাসি না। আর সে এখন অন্যের বউ। অন্যের খাওয়া জিনিসে সোহাগের নজর নাই। মার্জিয়া থমকে গেলেন। সন্দিহান কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করলেন, চিত্রার যে বিয়া হইছে ওইটা তুই কেমনে জানস? ওর বিয়ার সময় তো তুই নিখোঁজ ছিলি। ফারাজ রুমে এসে শার্ট খুলে এসি বাড়িয়ে দিল। ইদানিং যে গরম পড়েছে। ফারাজের ঘরে অনেকগুলো ইংরেজি ম্যাগাজিন ছিল। চিত্রা সেখান থেকে একটা ম্যাগাজিন নিয়ে চোখ বোলাচ্ছে। খিদে পেয়েছে তার। তবে এমন লোকের সঙ্গে তার বিয়ে হয়েছে যে কিনা তাকে অনাহারে রাখিয়ে মারতে চায়। মানে লোকটা হাতে ভাতে সব দিক দিয়েই তাকে মারার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছে। হঠাৎ কাজের মেয়ে রুমে এসে খাবার দিয়ে যায়। চিত্রা একবার আর চোখে খাবারের দিকে তাকায়। খাবার দেখে ক্ষুধা আরও বেড়ে গেছে। তবে একটা প্লেট কেন? বউ, এই বউ, খালি কি ম্যাগাজিন পড়ে পেট ভরবে? আসো একটু আদর করে তোমার মনটাও ভরিয়ে দেই। চিত্রা আবার অবাক হলো। এটা কি মানুষ নাকি গিরগিটি? একটু আগে নিচে সকলের সঙ্গে কেমন আচরণ করলো, আর এখন পিরিত একেবারে গলে গলে পড়ছে। আপনি এত বেহায়া কেন? আর সকলের সঙ্গে এমন ব্যবহার করছেন কেন? কয়টা রূপ আপনার? আমি শুধু তোমার জন্য বেহায়া বউ। তবে রূপ হাজারটা থাকলেও তোমার জন্য ভালোবাসার রূপটাই রেখেছি। আসো না একটু কাছে, মনটা আমার বড্ড ক্ষুধার্ত। ফারাজ গলা ফাটিয়ে গান গায়, আয়না করি ফষ্টি নষ্টি, দেখতে নোনতা খাইতে মিষ্টি, টাং টাং টাং। চিত্রা চেঁচিয়ে ওঠে, নষ্টামি না করে গিয়ে ভাত খান। আমার মাথা কেন খাচ্ছেন? খাবারে আকাল পড়েছে নাকি? খাবার তো দুনিয়াতে অনেক আছে, তবে আমার বউয়ের থেকে সুস্বাদু দুটো নেই। আসো বউ, আজ তোমাকে খেয়ে একটু টেস্ট করি। চিন্তা করো না, আমি আবার ভালো রিভিউ দিতে পারি। ফারাজ চিত্রার ম্যাগাজিনটা হাত থেকে নিয়ে নিল। চিত্রা অবাক হয়ে তাকানোর সুযোগও পেল না। এরই মধ্যে ফারাজ তাকে নিজের কোলে টেনে নিল। চিত্রার শ্বাস ভারী হয়ে এলো। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ফারাজ তার ঘাড়ে হাত রেখে মাথা নিজের দিকে টেনে নিল। সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে।
ফারাজ চিত্রার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। গভীর একটা চুমু এঁকে দিল। চিত্রা শিউরে উঠল। হাত দুটো দিয়ে ফারাজের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ফারাজের শক্ত আলিঙ্গন হতে নিজেকে ছাড়িয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠল। চিত্রার হৃদস্পন্দন বেগ পায়, শ্বাস বন্ধ হয়ে আসছে, বুকের ভেতর ঝড় বইছে। কয়েক মুহূর্ত পর ফারাজ ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। চিত্রা হাঁপিয়ে উঠেছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে। তার চোখে মুখে বিস্ময় আর বিভ্রান্তি। ফারাজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চিত্রার দিকে তাকিয়ে চোখ মেরে জিজ্ঞেস করলো, কেমন লাগলো বউ? চিত্রা রাগে কটমট করছে। ফারাজকে ধাক্কা মেরে নিজের কোল থেকে সরিয়ে দাঁত পিষে সে জবাব দিল, এলাচের মতো লেগেছে। বুঝতে পেরেছেন মিস্টার এলাচি? অসভ্য লোক কোথাকার। ধর্ষণ মামলা দিয়ে যদি আপনাকে হাজতে না পাঠাই তবে আমার নামও চিত্রাঙ্গনা নয়।